মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। মায়ের কি কি গহনা আছে তা কার কাছে আছে? তা তুমি বাপু চাকরি করো না কেন? যেখানেই থাকি চিরদিন আমি তোমারই থাকবো রাজলক্ষ্মী। এই পাপিষ্ঠার হয়ে তুমি চিরদিন থাকবে? হ্যাঁ। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শ্রীকান্ত। অসুস্থ শ্রীকান্তকে নিজের বাড়ি নিয়ে এসে সেবা যত্নে সুস্থ করে তুলল রাজলক্ষ্মী। কিন্তু একটু সুস্থ হতেই সে চলে যেতে বলল শ্রীকান্তকে, কারণ তার সতীন পুত্র বঙ্কু। রাজলক্ষ্মী তার প্রকৃত মা হয়ে উঠেছে, তাই সন্তানের সামনে এমন কোনো দৃষ্টান্ত রাখতে চায় না যাতে মায়ের সম্মানহানি হয়। রাজলক্ষ্মীর সম্মান রক্ষার্থে তাই শ্রীকান্ত সব সম্পর্ক ছিন্ন করে কোনো পিছুটান না রেখে চলে যাওয়া স্থির করল। তারপর অন্যমনস্ক হয়ে সেখানেই বসেছিলাম। সন্ধ্যার সময় ধুনুচিতে ধূপধুনো দিয়ে সেটা হাতে করে রাজলক্ষ্মী এই বারান্দা দিয়েই আরেকটা ঘরে যাচ্ছিল। থমকে দাঁড়িয়ে বলল, মাথা ধরেছে, হিমে বসে কেন? ঘরে যাও। অবাক করলে লক্ষ্মী, হিম এখানে কোথায়? হিম না থাক, ঠান্ডা বাতাস তো বইছে, সেইটাই কোন ভালো। না, সেও তোমার ভুল। ঠান্ডা গরম কোনো বাতাসই বইছে না। আমার সমস্তই ভুল, কিন্তু মাথা ধরাটা তো আর আমার ভুল নয়, সেটা তো সত্যি। ঘরে গিয়ে একটু শুয়েই পড়ো না। রতন কি করছে? সে কি একটু ওডিকোলন মাথায় দিতে পারে না? এবারে চাকরগুলোর মতো বাবু চাকর আর পৃথিবীতে নেই। বলে রাজলক্ষ্মী নিজের কাজে চলে গেল। রতন যখন ব্যস্ত এবং লজ্জিত হয়ে ওডিকোলন, জল প্রভৃতি এনে হাজির করল এবং তার ভুলের জন্য বারবার অনুতাপ প্রকাশ করতে লাগল, তখন আমি না হেসে থাকতে পারলাম না। রতন সাহস পেয়ে আস্তে আস্তে বলল, এতে আমার যে দোষ নেই সে কি আমি জানি না বাবু, কিন্তু মাকে তো বলবার জো নেই যে তুমি রেগে থাকলে মিছিমিছি বাড়ি শুদ্ধ লোকের দোষ দেখতে পাও। রাগ কেন? সে কি কারো জানবার জো আছে? বড় লোকের রাগ বাবু শুধু শুধু হয়, আবার শুধু শুধু যায়। তখন গা ঢাকা দিয়ে না থাকতে পারলেই চাকর বাকরদের প্রাণ গেল। রতনের কথা শেষ হতেই দরজার কাছ থেকে হঠাৎ প্রশ্ন এলো, তখন তোদের কি আমি মাথা কেটে নিই রে রতন? আর বড় লোকের বাড়িতে যদি এত জ্বালা, তো আর কোথাও যাস না কেন? মনিবের প্রশ্নে রতন কুণ্ঠিত হয়ে মুখ নিচু করে কোনো উত্তর না দিয়ে বসে রইল। রাজলক্ষ্মী বলল, তোর কাজটা কি? ওর মাথা ধরেছে, বঙ্কুর মুখে শুনে আমি তোকে জানালুম, তাই এখন 8টা রাত্রিরে এসে আমার সুখ্যাতি গাইছিস। কাল থেকে আর কোথাও কাজের চেষ্টা করিস, এখানে হবে না, বুঝলি? রাজলক্ষ্মী চলে গেলে রতন ওডিকোলন জল দিয়ে আমার মাথায় বাতাস করতে লাগলো। রাজলক্ষ্মী তৎক্ষণাৎ ফিরে এসে জিজ্ঞাসা করল, কাল সকালেই নাকি বাড়ি যাবে? আমার যাবার সংকল্প ছিল বটে, কিন্তু বাড়ি ফেরবার সংকল্প ছিল না। তাই প্রশ্নটার আর এক রকম করে জবাব দিলাম, হ্যাঁ, কাল সকালেই যাব। সকাল কটার গাড়িতে যাবে? সকালেই বেরিয়ে পড়ব, তাতে যে গাড়ি জোটে। আচ্ছা, একখানা টাইম টেবিলের জন্য কাউকে না হয় স্টেশনে পাঠিয়ে দিই গে। বলে সে চলে গেল। তারপরে যথাসময়ে রতনও কাজ সেরে চলে গেল। নিচে ভৃত্যদের সারা শব্দ বন্ধ হলো। বুঝলাম সকলেই এবার ঘুমোবে বলে শুতে চলে গেছে। আমার কিন্তু কিছুতেই ঘুম এলো না। ঘুরে ফিরে একটা কথা কেবলই মনে হতে লাগলো, পিয়ারি বিরক্ত হলো কেন? এমন কি করেছি যাতে সে আমার যাওয়ার জন্যই ব্যস্ত হয়ে উঠেছে? রতন বলেছিল, বড় লোকের ক্রোধ শুধু শুধু হয়।
কথাটা আর কোনো বড় লোকের সম্বন্ধে খাটে কিনা জানি না, কিন্তু না, পিয়ারির সম্বন্ধে কিছুতেই খাটে না। সত্যিই তাই। সে যে অত্যন্ত সংযমী এবং বুদ্ধিমতী, সে পরিচয় আমি বহুবার পেয়েছি। এবং আমার নিজেরও বুদ্ধি না থাক, প্রবৃত্তি সম্পর্কে সংযম তার চেয়ে কম নয়, বোধ করি কারো চেয়ে কম নয়। বুকের মধ্যে যাই হোক, মুখ দিয়ে তাকে বার করে আনা আমার অতি বড় বিকারের ঘোরেও সম্ভব বলে মনে করি না। ব্যবহারেও কোনোদিন কিছু ব্যক্ত করেছি বলে মনে পড়ে না। তার নিজের কাজের জন্য লজ্জার কারণ কিছু ঘটে থাকে তো সে আলাদা কথা, কিন্তু আমার উপর রাগ করার তার কোনো কারণ নেই। সুতরাং বিদায়ের সময় তার এই ঔদাসীন্য আমাকে যে বেদনা দিতে লাগল তা সামান্য নয়। অনেক রাতে হঠাৎ এক সময় তন্দ্রা ভেঙে চোখ মেললাম। দেখলাম রাজলক্ষ্মী নিঃশব্দে ঘরে ঢুকে টেবিলের ওপর থেকে আলোটা সরিয়ে ওদিকে দরজার কোণে সম্পূর্ণ আড়াল করে রেখে দিল। সামনের জানলাটা খোলা ছিল, তা বন্ধ করে দিয়ে আমার শয্যার কাছে এসে এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে কি যেন ভেবে নিল। তারপরে মশারির ভিতরে হাত দিয়ে প্রথমে আমার কপালের উত্তাপ অনুভব করল, তারপরে জামার বোতাম খুলে বুকের উত্তাপ বারংবার অনুভব করতে লাগল। নিভৃতচারিণীর হাতের এই গোপন স্পর্শে প্রথমটা কুণ্ঠিত ও লজ্জিত হয়ে উঠলাম, কিন্তু তখনই মনে হল সংজ্ঞাহীন রোগের সেবা করে যে আমার জ্ঞান ফিরিয়ে এনেছে, তার কাছে আমার লজ্জা পাবার আছে কি। তারপরে সে বোতাম বন্ধ করল। আমার গায়ের কাপড়টা সরে গিয়েছিল, তা গলা পর্যন্ত টেনে দিল। শেষে মশারির ধারগুলো ভালো করে গুঁজে দিয়ে অত্যন্ত সাবধানে দরজা বন্ধ করে বার হয়ে গেল। আমি সমস্তই দেখলাম, সমস্ত বুঝলাম। যে গোপনেই এসেছিল তাকে গোপনেই যেতে দিলাম, কিন্তু এই নির্জন নিশীথে সে যে তার কতখানি আমার কাছে ফেলে রেখে গেল তা কিছুই জানতে পারল না। সকালে জ্বর নিয়ে ঘুম ভাঙল, চোখ মুখ জ্বালা করছে, মাথা এত ভারী যে শয্যা ত্যাগ করতেই কষ্ট হলো। তবু যেতেই হবে। এ বাড়িতে নিজেকে আর একদণ্ড বিশ্বাস নেই, সে যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে। নিজের জন্যও তত নয়, কিন্তু রাজলক্ষ্মীর জন্যই রাজলক্ষ্মীকে ছেড়ে যেতে হবে, তাতে আর কিছু মাত্র দ্বিধা করা চলবে না। মনে মনে ভেবে দেখলাম সে তার বিগত জীবনের কালি অনেকখানি ধুয়ে পরিষ্কার করে ফেলেছে। আজ তার চারপাশে ছেলেমেয়েরা মা বলে ঘিরে দাঁড়িয়েছে। এই প্রীতি ও ভক্তির আনন্দে ভরা বাড়ি থেকে তাকে অসম্মানিত করে ছিনিয়ে বার করে আনব? এত বড় প্রেমের এই সার্থকতা কি অবশেষে আমার জীবন অধ্যায়ে চিরদিনের জন্য লিপিবদ্ধ হয়ে থাকবে? পিয়ারি ঘরে ঢুকে বলল, এখন শরীরটা কেমন আছে? খুব মন্দ নয়, যেতে পারবো। আজ না গেলেই কি নয়? হ্যাঁ, আজ যাওয়া চাই। তাহলে বাড়ি পৌঁছেই একটা খবর দিও, নইলে আমাদের বড় ভাবনা হবে। তার অবিচলিত ধৈর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। তৎক্ষণাৎ সম্মত হয়ে বললাম, আচ্ছা, আমি বাড়িতেই যাব, আর গিয়েই তোমাকে খবর দেব। দিও, আমিও চিঠি লিখে তোমাকে দু একটা কথা জিজ্ঞাসা করব। বাইরে পালকিতে যখন উঠতে যাচ্ছি, দেখি দোতলার বারান্দায় পিয়ারি চুপ করে দাঁড়িয়ে আছে। তার বুকের ভিতরে যে কি করছিল তার মুখ দেখে তা জানতে পারলাম না। আমার অন্নদা দিদিকে মনে পড়ল। বহুকাল পূর্বের একটা শেষ দিনে তিনিও যেন ঠিক এমনি গম্ভীর, এমনি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। তার সেই দুটি করুণ চোখের দৃষ্টি আমি আজও ভুলিনি, কিন্তু সে চাউনিতে তখন যে কত বড় একটা আসন্ন বিদায়ের ব্যথা ঘন হয়ে উঠেছিল তা তো পড়তে পারিনি। কি জানি আজও তেমনই ধারা একটা কিছু ওই দুটি নিবিড় কালো চোখের মধ্যেও আছে কিনা।
নিঃশ্বাস ফেলে পালকিতে উঠে বসলাম। দেখলাম বড় প্রেম শুধু কাছেই টানে না, তা দূরেও ঠেলে দেয়। ছোটখাটো প্রেমের সাধ্যও ছিল না। তাই স্নেহ স্বর্গ থেকে মঙ্গলের জন্য, কল্যাণের জন্য আমাকে আজ এক পাও নড়াতে পারত। বাহকেরা পালকি নিয়ে স্টেশনের দিকে দ্রুত পদে যাত্রা করল। মনে মনে বারবার বলতে লাগলাম, লক্ষ্মী, দুঃখ করো না ভাই, এ ভালোই হলো যে আমি চললাম। তোমার ঋণ ইহজীবনে শোধ করার শক্তি আমার নেই, কিন্তু যে জীবন তুমি দান করলে সে জীবনের অপব্যবহার করে আর যেন তোমার অপমান আমি না করি। দূরে থাকলেও এ সংকল্প আমি চিরদিন অক্ষুণ্ণ রাখব। এই ছন্ন ছাড়া জীবনের যে অধ্যায়টা সেদিন রাজলক্ষ্মীর কাছে শেষ বিদায়ের ক্ষণে চোখের জলের ভিতর দিয়ে শেষ করে দিয়ে এসেছিলাম, ভাবিনি তার ছেঁড়া সুতো আবার নতুন করে জোড়ার জন্য আমার ডাক পড়বে। কিন্তু ডাক যখন সত্যিই পড়ল, তখন বুঝলাম বিস্ময় এবং সংকোচ আমার যত বড়ই হোক, এই আহ্বান শিরোধার্য করতে লেশমাত্র ইতস্তত করা চলবে না। তাই আজ আবার এই ভ্রষ্ট জীবনের বিশৃঙ্খল ঘটনার শতচ্ছিন্ন গেরোগুলো আরেকবার বাঁধতে প্রবৃত্ত হয়েছি। আজ মনে পড়ে বাড়ি ফিরে আসার পরে আমার এই সুখে দুঃখে মেশানো জীবনটাকে কে যেন হঠাৎ কেটে দুই ভাগে ভাগ করে দিয়েছিল। তখন মনে হয়েছিল আমার এ জীবনের দুঃখের বোঝা আর আমার নিজের নয়, এ বোঝা বয়ে বেড়াক সে যার নিতান্ত গরজ, অর্থাৎ আমি যে দয়া করে বেঁচে থাকব, এই তো রাজলক্ষ্মীর ভাগ্য। চোখে আকাশে রং বদলে গেল, বাতাসে স্পর্শ আর একরকম করে গায়ে লাগতে লাগলো। কোথাও যেন আর ঘর বার, আপন পর কিচ্ছু রইল না। রোগকে রোগ বলে, বিপদকে বিপদ বলে, অভাবকে অভাব বলে আর মনেই হলো না। সংসারের কোথাও যেতে, কোনো কিছু করতে দ্বিধা বাধার যেন আর লেশমাত্র সংস্রব রইল না। রাজলক্ষ্মীকে পৌঁছানোর সংবাদ দিয়ে চিঠি লিখেছিলাম। সে চিঠির জবাব এলো অনেকদিন পরে। তবু তোমার অসুস্থ দেহের জন্য উদ্বেগ হয়। একা একা নিজের প্রতি এই অযত্ন আর কতদিন চালাবে? এবার সংসারী হও, স্থিত হয়ে বসো। সেই নতুন সহযাত্রীর হাতে তোমার বাউন্ডুলে জীবনের রাশ তুলে দিয়েছ জানলে স্বস্তি পাই। যাই হোক, আমি কাজের ঝঞ্ঝাটে সময় মতো পত্র লিখতে না পারলেও তুমি কিন্তু মাঝে মাঝে নিজের সংবাদ দিও। পুনশ্চ আমাকে তোমার আপনার লোক মনে করিও। তথাস্তু। এতদিন পরে সেই রাজলক্ষ্মীর এই চিঠি। আকাশ কুসুম আকাশেই শুকিয়ে গেল, এবং যে দুই একটা শুকনো পাপড়ি বাতাসে ঝরে পড়ল, তাদের কড়িয়ে ঘরে তুলবার জন্য মাটি হাতাড়ালাম না। চোখ দিয়ে যদি বা দু এক ফোঁটা জল পড়ে থাকে তো হয়তো পড়েছে, কিন্তু সে কথা আমার মনে নেই। তবে এ কথা মনে আছে যে দিনগুলো আর স্বপ্ন দিয়ে কাটতে চাইল না। তবুও এমনিভাবে আরো 5-6 মাস কেটে গেল। একদিন সকালে বাইরে যাবার তোড়জোড় করছি, হঠাৎ একখানা অদ্ভুত পত্র এসে উপস্থিত হলো। উপরে মেয়েলি কাঁচা অক্ষরে আমার নাম ও ঠিকানা। খুলতেই পত্রের ভিতর থেকে একখানি ছোট পত্র ঠুক করে মাটিতে পড়ে গেল। তুলে নিয়ে তার অক্ষর এবং নাম সই দেখে সহসা নিজের চোখ দুটোকেই যেন বিশ্বাস করতে পারলাম না। এ কি দেখছি আমি? আমার যে মা 10 বছর আগে দেহত্যাগ করেছেন, এ তো তাঁরই শ্রীহস্তের লেখা। নাম সই তাঁরই। পড়ে দেখলাম মা তার গঙ্গা জলকে যেমন করে অভয় দিতে হয় তা দিয়েছেন। ব্যাপারটা সম্ভবত এই যে বছর 12-13 আগে এই গঙ্গা জলের যখন অনেক বয়সে একটি কন্যারত্ন জন্মগ্রহণ করে, তখন তিনি দুঃখ, দৈন্য এবং দুশ্চিন্তা জানিয়ে মাকে বোধ করে চিঠি লিখেছিলেন, এবং তারই উত্তরে আমার স্বর্গবাসিনী জননী সেই গঙ্গাজল সখীর মেয়ের বিবাহের সমস্ত দায়িত্ব গ্রহণ করে যে চিঠি লিখেছিলেন, এখানে সেই মূল্যবান দলিল। সাময়িক করুণায় বিগলিত হয়ে মা উপসংহারে লিখেছেন,
সুপাত্র যদি কোথাও না জোটে, আমার নিজের ছেলে তো আছে। তা বটে, সংসারে সুপাত্রের যদি বা একান্ত অভাব হয়, তখন আমি তো আছি। সমস্ত লেখাটা আগাগোড়া বার দুই পড়ে দেখলাম। মুন্সিয়ানা আছে বটে। আমার মার উকিল হওয়া উচিত ছিল, কারণ যত প্রকারের কল্পনা করা যেতে পারে তিনি নিজেকে তা করেছেন, এবং মা তার বংশধরটিকেও দায়িত্বে বেঁধে গিয়েছেন। দলিলের কোথাও এতটুকু ত্রুটি রেখে যাননি। সে যাই হোক, গঙ্গাজল যে এই সুদীর্ঘ ১৩ বছর এই পাকা দলিলটির উপর বরাত দিয়েই নিশ্চিন্তে নির্ভয়ে নীরবে বসেছিলেন, তা মনে হলো না। বরঞ্চ মনে হলো বহু চেষ্টা করেও অর্থ ও লোকাভাবে সুপাত্র যখন তার একেবারেই অপ্রাপ্য হয়ে উঠেছে এবং অবিবাহিত কন্যার শারীরিক উন্নতির প্রতি দৃষ্টিপাত করে পুলকে বুকের রক্ত মগজে চড়বার উপক্রম করেছে, তখনই এই হতভাগা সুপাত্রের উপর তার একমাত্র ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন। মা বেঁচে থাকলে এই চিঠির জন্য আজ তার মাথা খেয়ে ফেলতাম, কিন্তু এখন যে উঁচুতে বসে তিনি হাসছেন, সেখানে লাভ দিয়েও যে তার পায়ের তলায় সজোরে একটা ঢু মেরে গায়ের জ্বালা মেটাবো, সে পথও আমার বন্ধ হয়ে গেছে। সুতরাং মায়ের কিছু না করতে পেরে তার গঙ্গাজলের কি করতে পারি আর না পারি পরখ করে দেখবার জন্য একদিন রাতে স্টেশনে এসে উপস্থিত হলাম। সারা রাত ট্রেনে কাটিয়ে পরদিন তার পল্লী ভবনে এসে যখন পৌঁছলাম, তখন বেলা অপরাহ্ন। গঙ্গাজল মা প্রথমে আমাকে চিনতে পারলেন না। কে বাবা তুমি? চিনলাম না তো। আগে এই চিঠি আমার মায়ের লেখা। এই চিঠি? এ তো আমার গঙ্গাজল সইয়ের। আমি তার ব্যাটার কাছে পাঠালাম। তবে কি তুমি শ্রীকান্ত? আগে হ্যাঁ, মা তো আর নেই, কাজেই আমি নিজেই এলাম। ও আমার সইতে, ও আমার গঙ্গাজল রে। আমার পরিচয় পেয়ে এই ১৩ বছর পরে এমন কান্নাই কাঁদলেন যে মায়ের মৃত্যুর সময় তার কোনো নিজের লোক চোখের সামনে তাকে মরতে দেখেও এমন করে কাঁদতে পারেননি। বললেন, দেখো বাবা, ধম্ম তো আমি এখন তোমার মায়ের মতো। সই যখন নেই, তোমার দায়িত্ব তো আমাকেই নিতে হবে। দায়িত্ব গ্রহণের প্রথম সোপান হিসেবে আমার সাংসারিক অবস্থা পুঙ্খানুপুঙ্খরূপে পর্যালোচনা করতে শুরু করলেন। তা তোমার বাবা কত রেখে গিয়েছেন? মায়ের কি কি গহনা আছে? তা কার কাছে আছে? তা তুমি বাপু চাকরি করো না কেন? যদি তুমি চাকরি করো, তাহলে কত টাকা আন্দাজ মাহিনা পেতে পারো? আমি সাধ্যমতো উত্তর দিলাম, কিন্তু তার মুখ দেখে মনে হলো এই আলোচনার ফল তার কাছে তেমন সন্তোষজনক হলো না। বললেন, আমার ভাইপো ছোট শালা তো বর্মা মুল্লুকে চাকরি করে লাল হয়ে গিয়েছে। সেখানকার পথে ঘাটে টাকা ছড়ানো আছে, শুধু কুড়িয়ে নিতে জানতে হয়। বুঝলে বাবা, আমার ভাইপো শালার কাছে শুনেছি, সেখানে জাহাজ থেকে নামতে না নামতে বাঙালিদের সাহেবরা কাঁধে করে তুলে নিয়ে গিয়ে চাকরি দেয়। পরে দেখেছিলাম এই ভুল বিশ্বাস শুধু তাঁর একার নয়, এমন অনেক লোকই এই মায়া মরীচিকায় পাগল হয়ে সহায় সম্বলহীন অবস্থায় সেখানে ছুটে গেছে, এবং মোহভঙ্গের পর তাদের ফেরত পাঠাতে আমাদের কম ক্লেশ সহ্য করতে হয়নি। কিন্তু সে কথা এখন থাক। গঙ্গাজল মায়ের বর্মামূল্যক বিবরণ আমাকে তীরের মতো বিঁধল। লাল হবার আশায় নয়, আমার মধ্যে যে ভবঘুরেটা কিছুদিন থেকে ঝিমিয়েছিল, সে তার ক্লান্তি ঝেড়ে ফেলে দিয়ে এক মুহূর্তেই খাড়া হয়ে উঠল।
যে সমুদ্রকে এর আগে শুধু দূর থেকে দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম, সেই অনন্ত অশ্রান্ত জলরাশি ভেদ করে যেতে পারবো, এই চিন্তাই আমাকে একেবারে অস্থির করে তুলল। কোনো মতে একবার ছাড়া পেলে হয়। মানুষকে মানুষ যতভাবে জেরা করতে পারে, তার কোনোটাই গঙ্গাজল মা আমাকে বাদ দেননি। সুতরাং নিজের মেয়ের পাত্র হিসেবে আমাকে যে তিনি মুক্তি দিয়েছেন, এ বিষয়ে আমি এক প্রকার নিশ্চিন্তই ছিলাম। কিন্তু রাতে খাবার সময় তার ভূমিকার ধরন দেখে উদ্বিগ্ন হয়ে উঠলাম। দেখলাম আমাকে একেবারে হাতছাড়া করা তার ইচ্ছে নয়। বুঝলে বাবা, মেয়ের বরাতে সুখ না থাকলে যতই কেন না টাকা কড়ি, ঘরবাড়ি, বিদ্যা সাধ্যি দেখে দাও, সমস্তই নিষ্ফল। এবং এ সম্বন্ধে নাম ধাম বিবরণ সহযোগে অনেকগুলি বিশ্বাসযোগ্য নজির তুলেও বিফলতার প্রমাণ দেখিয়ে দিলেন। শুধু তাই নয়, অন্যদিকে এমন কতগুলি লোকের নাম উল্লেখ করে বললেন, এরা সব আকাট মুখ্য হয়েও শুধুমাত্র স্ত্রীর আয়পয়ের জোরেই এখন টাকার ওপরে দিনরাত শুচ্ছে আর বসছে। টাকা জিনিসটার প্রতি আমার আসক্তি থাকলেও 24 ঘন্টা তার ওপরেই শুয়ে বসে থাকাটা আমি খুব একটা ভালো ব্যাপার বলে বিবেচনা করি না। আর এজন্য স্ত্রীর আয়পয় যাচাই করে দেখবার কৌতূহল আমার নেই গঙ্গাজল মা। কিন্তু বিশেষ কোনো ফল হলো না, তাকে নিরস্ত করা গেল না। কারণ যিনি সুদীর্ঘ 13 বছর পরেও এমন একটা পত্রকে দলিল রূপে দাখিল করতে পারেন, তাকে এত সহজে ভোলানো যায় না। তিনি বারবার বলতে লাগলেন, দেখো বাবা, সইয়ের এ চিঠিকে তোমার কিন্তু মায়ের ঋণ বলেই মনে করা উচিত। আর জানো তো বাবা শ্রীকান্ত, যে সন্তান সমর্থ হয়েও মাতৃঋণ পরিশোধ করে না, সে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি যখন খুবই শঙ্কিত ও উদ্ভ্রান্ত হয়ে উঠেছি, তখন কথায় কথায় জানলাম, আসলে কি জানো বাবা শ্রীকান্ত, কাছের এক গ্রামে একটি সুপাত্তর আছে বটে, কিন্তু 500 টাকার কম তাকে আয়ত্ত করা অসম্ভব। আমার একটা ক্ষীণ আশার রশ্মি চোখে পড়ল। তাড়াতাড়ি বললাম, গঙ্গাজল মা, কিচ্ছু ভাববেন না, মাসখানেক পরে যা হোক একটা উপায় আমি ঠিক করব। কথা দিয়ে পরদিন সকালেই পালালাম। কিন্তু উপায় কি করে করব, কোনো দিকে তার কোনো কিনারা দেখতে পেলাম না। আমার উপরে আরোপিত এই বাঁধনটা যে আমার পক্ষে সত্যিকারের কোনো বস্তু হতেই পারে না, তা অনেক করে নিজেকে বোঝাতে লাগলাম। কিন্তু তবুও মাকে তার এই প্রতিশ্রুতির ফাঁস থেকে অব্যাহতি না দিয়ে নিঃশব্দে সরে পড়বার কথাও কোনো মতে ভাবতে পারলাম না। এক উপায় ছিল পিয়ারিকে বলা, কিন্তু কিছুদিন পর্যন্ত এ সম্বন্ধেও মনস্থির করতে পারলাম না। অনেক দিন হলো তার সংবাদও জানতাম না। সেই পৌঁছানোর খবর ছাড়া আমিও আর চিঠি লিখিনি। সেও তার জবাব দেওয়া ছাড়া দ্বিতীয় পত্র লেখেনি। বোধহয় চিঠিপত্রের ভিতর দিয়ে উভয়ের মধ্যে একটা যোগসূত্র থাকে, এ তার অভিপ্রায় ছিল না। অন্তত তার সেই একটা চিঠি থেকে আমি এই রকমই বুঝেছিলাম। তবু আশ্চর্য এই যে পরের মেয়ের জন্য ভিক্ষার ছলে একদিন অবশেষে পাটনায় এসে উপস্থিত হলাম। বাড়িতে ঢুকে নিচের বসবার ঘরের বারান্দায় দেখলাম দুজন উর্দি পরা দারোয়ান বসে আছে। তারা হঠাৎ একটা শ্রীহীন অপরিচিত আগন্তুক দেখে এমন করে চেয়ে রইল যে আমার সোজা উপরে উঠে যেতে সংকোচ বোধ হল। এদের আগে দেখিনি। পিয়ারির সাবেক বুড়ো দারোয়ানজির পরিবর্তে কেন যে তার এমন দুজন বাহারে দারোয়ানের আবশ্যক হয়ে উঠল, তা ভেবে পেলাম না। যাই হোক, এদের অগ্রাহ্য করে উপরে উঠে যাব কিংবা সবিনয় অনুমতি প্রার্থনা করব, স্থির করতে না করতে দেখি রতন ব্যস্ত হয়ে নিচে নেমে আসছে। অকস্মাৎ আমাকে দেখে সে প্রথমে অবাক হয়ে গেল, পরে পায়ের কাছে ঢিপ করে একটা প্রণাম করে বলল, ভালো আছেন?
কখন এলেন? এখানে দাঁড়িয়ে যে? এইমাত্র আসছি রতন। খবর সব ভালো তো? সব ভালো বাবু। ও ওপরে যান, আমি বরফ কিনে নিয়ে এক্ষুনি আসছি। তোমার মনিব ঠাকুরন ওপরেই আছেন? আছেন। বলে সে দ্রুত বেগে বার হয়ে গেল। উপরে উঠে ঠিক পাশের ঘরটাই বসবার ঘর। ভিতর থেকে একটা উচ্চ হাসির শব্দ এবং অনেকগুলি লোকের গলা কানে গেল। একটু বিস্মিত হলাম, কিন্তু পরক্ষণে দ্বারের সামনে এসে অবাক হয়ে গেলাম। আগেরবারে এ ঘরটার ব্যবহার হতে দেখিনি। নানা প্রকার আসবাবপত্র, টেবিল, চেয়ার প্রভৃতি অনেক জিনিস একটা কোণে কাদা করে রাখা থাকত। বড় কেউ এ ঘরে আসতো না। আজ দেখি সমস্ত ঘরটা জুড়ে বিছানা, আগা গোড়া কার্পেট পাতা, তার উপর শুভ্র জাজিম ধপধপ করছে। তাকিয়াগুলোর ওয়ার্ড পরানো হয়েছে এবং তারই কয়েকটা আশ্রয় করে জনা কয়েক ভদ্রলোক আশ্চর্য হয়ে আমার দিকে চেয়ে আছে। তাদের পরনে বাঙালির মতো ধুতি পিরান থাকলেও মাথার উপর কাজ করা মসলিনের টুপিতে বেহারি বলেই মনে হলো। একজোড়া বায়া তবলার কাছে একজন হিন্দুস্তানি তবলছি এবং তারই অদূরে বসে পিয়ারি বাইজে নিজে। একপাশে একটা ছোট হারমোনিয়াম। পিয়ারির গায়ে মুজরার পোশাক ছিল না বটে, কিন্তু সাজসজ্জারও অভাব ছিল না। বুঝলাম এটা সঙ্গীতের বৈঠক। ক্ষণকাল বিশ্রাম চলছে মাত্র। আমাকে দেখে পিয়ারির মুখে সমস্ত রক্ত কোথায় যেন অন্তর্হিত হয়ে গেল। তারপরে জোর করে একটু হেসে বলল, এ কি শ্রীকান্ত বাবু যে? কবে এলেন? এই তো আজই। আজই? কখন? কোথায় উঠলেন? ক্ষণকালের জন্য হয়তোবা একটু হতবুদ্ধি হয়ে গিয়ে থাকব, না হলে জবাব দিতে বিলম্ব হতো না। কিন্তু নিজেকে সামলে নিতেও বিলম্ব হলো না। বললাম, এখানকার সমস্ত লোককেই তো তুমি চেনো না, নাম শুনলে চিনতে পারবে না। যে ভদ্রলোকটি সবচেয়ে জাঁকিয়ে বসেছিলেন, বোধ করি এ যজ্ঞের যজমান তিনি। বললেন, आइए आइए बाबूजी, बैठिए। বলে মুখ টিপে একটুখানি হাসলেন। ভাবে বোঝালেন যে আমাদের উভয়ের সম্বন্ধটা তিনি ঠিক আঁচ করে নিয়েছেন। তাকে একটা সসম্মান অভিবাদন করে জুতোর ফিতে খুলবার ছলে মুখ নিচু করে অবস্থাটা ভেবে নিতে চাইলাম। বিচারের সময় বেশি ছিল না বটে, কিন্তু এই কয়েক মুহূর্তের মধ্যে এটা স্থির করে ফেললাম যে ভিতরে আমার যাই থাক, বাইরের ব্যবহারে তা কোনো মতেই প্রকাশ পেলে চলবে না। আমার মুখের কথায়, আমার চোখের চাউনিতে, আমার সমস্ত আচরণের কোনো ফাঁক দিয়ে যেন অন্তরের ক্ষোভ বা অভিমানের একটি বিন্দু বাইরে না এসে পড়তে পারে, কিছুতেই না। ক্ষণকাল পরে ভিতরে সকলের মধ্যে এসে যখন বসলাম, তখন নিজের মুখের চেহারাটা সচক্ষে দেখতে পেলাম না ঠিকই, কিন্তু অন্তরে অনুভব করলাম যে তাতে অপ্রসন্নতার চিহ্ন লেশমাত্রও আর নেই। রাজলক্ষ্মীর প্রতি চেয়ে সহাস্যে বললাম, বাইজি বিবি, আজ সুখদেব ঠাকুরের ঠিকানা পেলে তাকে তোমার সামনে বসিয়ে একবার মনের জোরটা তা যাচাই করে নিত। বলি, করেছো কি? এই যে রূপের সমুদ্র বইয়ে দিয়েছ। প্রশ্ন শুনে কর্মকর্তা বাবুটি আহ্লাদে গোলে বারবার মাথা নাড়তে লাগলেন। তিনি পূর্ণিয়া জেলার লোক। দেখলাম তিনি বাংলা বলতে না পারলেও বেশ বোঝেন, কিন্তু পিয়ারির কান পর্যন্ত রাঙা হয়ে উঠল। কিন্তু সেটা যে লজ্জায় নয়, রাগে, তাও বুঝতে আমার বাকি রইল না। কিন্তু ভ্রুক্ষেপ করলাম না। বাবুটিকে উদ্দেশ্য করে তেমনি হাসি মুখে বাংলা করে বললাম, আমার আসার জন্য আপনাদের আমোদ আহ্লাদের যদি এতটুকু বিঘ্ন হয় তো অত্যন্ত দুঃখিত হব। না, গান বাজনা চলুক। বাবুটি এত খুশি হয়ে উঠলেন যে আবেগে আমার পিঠের ওপর একটা চাপড় মেরে বললেন, बहुत अच्छा बाबू। प्यारी बीबी, एक तो भला संगीत होक। সন্ধ্যার পরে হবে, আর এখন নয়। বলে পিয়ারি হারমোনিয়ামটা দূরে ঠেলে দিয়ে সহসা উঠে গেল। এইবার বাবুটি আমার পরিচয় গ্রহণের উপলক্ষে নিজের পরিচয় দিতে লাগলেন। हमार नाम रामचंद्र सिंह। আমি পূর্ণিয়া জেলার একজন জমিনদার। দরভঙ্গার মহারাজের নাম শোনা है?
বিলক্ষণ। হ্যাঁ, বহুত নাম আছে। ও আমার কি বলেন জানো আপনারা বাঙালিরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুটুম্ব। মহারাজ আমার কুটুম্ব আছেন। প্যারি বিবিকে আমি 7-8 বছর থেকে জানি। ও আমার পূর্ণিয়ার বাড়িতে 3-4 বার মুজরা করে এসেছে। আমি নিজেও বহুত বার এখানে গানা শুনতে আসি। कभी कभी 10-12 दिन तक रहता हूँ। यही 3 मास हो गए। एक बार ऐसे पूरा 1 हफ्ता था इधर। प्यारी बीबीर गाना, आहा, बहुत खूब। तो आप इधर किस लिए आए बाबू? আমি উত্তর দেবার আগেই পিয়ারি এসে উপস্থিত হলো। তার দিকে চেয়ে বললাম, এই তো, বাইজিকে জিজ্ঞেস করুন না কেন এসেছি। পিয়ারি আমার মুখের প্রতি একটা তীব্র কটাক্ষ করল, কিন্তু জবাব দিল সহজ শান্ত স্বরে। বলল, উনি আমার দেশের লোক। বাবুজি, মধু থাকলেই মৌমাছি এসে জোটে। তারা দেশ বিদেশের বিচার করে না। কিন্তু বলেই দেখলাম রহস্যটা গ্রহণ করতে না পেরে পূর্ণিয়া জেলার জমিদার মুখখানা গম্ভীর করলেন এবং তার চাকর এসে যেই জানালো সন্ধ্যা আহ্নিকের জায়গা করা হয়েছে, তিনি তখনই প্রস্থান করলেন। তবলছি এবং আর 2 জন ভদ্রলোকও তার সঙ্গে বার হয়ে গেল। তার মনের ভাবটা অকস্মাৎ কেন এমন বিকল হয়ে গেল তার বিন্দু বিসর্গও বুঝলাম না। এ সময় রতন এসে বলল, মা, মা, বলছি, বাবুর বিছানা কোথায় করি? আর কি ঘর নেই রতন? আমাকে জিজ্ঞেস না করে কি এতটুকু বুদ্ধি খাটাতে পারিস নে? যা এখান থেকে। বলে রতনের সঙ্গে সঙ্গে নিজেও বার হয়ে গেল। বেশ দেখতে পেলাম আমার আকস্মিক শুভাগমনে এ বাড়ির ভার কেন্দ্রটা সাংঘাতিক রকমের বিচলিত হয়ে উঠেছে। পিয়ারি কিন্তু একটু পরেই ফিরে এসে আমার মুখের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে বলল, এখন হঠাৎ আশা হলো যে? দেশের লোক, অনেকদিন না দেখে বড় ব্যাকুল হয়ে উঠেছিলাম বাইজি। পিয়ারির মুখ আরো ভারী হয়ে উঠল। আমার পরিহাসে সে কিছুমাত্র যোগ না দিয়ে বলল, আজ রাতে এখানেই থাকবে তো? থাকতে বলো তো থাকবো। আমার আর বলা বলি কি, তবে তোমার হয়তো অসুবিধে হবে। যে ঘরটায় তুমি শুতে সেটাতে বাবু শুচ্ছেন। বেশ, আমি নিচে শোবো। তোমার নিচের ঘরগুলোও তো চমৎকার। নিচে শোবে? বলো কি, মনের মধ্যে এতটুকু বিকার নেই? 2 দিনেই এত বড় পরমহংস হয়ে উঠলে কি করে? মনে মনে বললাম, পিয়ারি, আমাকে তুমি এখনো চেনোনি। মুখে বললাম, আমার তাতে মান অভিমান এক বিন্দু নেই। তার কষ্টের কথা যদি মনে করো তো সেটা একেবারে নিরর্থক। আমি বাড়ি থেকে বেরোবার সময় খাবার শোবার ভাবনাগুলো ফেলে রেখে আসি। সে তো তুমি নিজেও জানো। বেশি বিছানা থাকে তো একটা পেতে দিতে বলো, না থাকে তো দরকার নেই। আমার কম্বল সম্বল আছে। হ্যাঁ, তা আছে জানি, কিন্তু এতে তোমার মনে কোনো রকম দুঃখ হবে না তো? না, কারণ স্টেশনে পড়ে থাকার চেয়ে এটা ঢের ভালো। কিন্তু আমি হলে বরঞ্চ গাছতলায় পড়ে থাকতুম, এত অপমান সহ্য করতুম না। তার উত্তেজনা লক্ষ্য করে আমি না হেসে পারলাম না। সে যে কি কথা আমার মুখ থেকে শুনতে চায় তা আমি অনেকক্ষণ টের পেয়েছিলাম, কিন্তু শান্ত স্বাভাবিক কণ্ঠে জবাব দিলাম, আমি এত নির্বোধ নই যে মনে করব তুমি ইচ্ছে করে আমাকে নিচে শুতে বলে অপমান করছো। না, তোমার সাধ্য থাকলে তুমি সেবারের মতোই আমার শোবার ব্যবস্থা করতে। সে যাক, এই তুচ্ছ ব্যাপার নিয়ে কথা কাটাকাটি করবার দরকার নেই। তুমি রতনকে পাঠিয়ে দাও, আমাকে নিচের ঘরটা দেখিয়ে দিয়ে আসুক। আমি কম্বল বিছিয়ে শুয়ে পড়ি। ভারী ক্লান্ত হয়ে পড়েছি। তুমি জ্ঞানী লোক, তুমি আমার ঠিক অবস্থা বুঝবে না তো বুঝবে কে? যাক, বাঁচলুম। হঠাৎ আসার সত্যি কারণটা শুনতে পাই নাকি? প্রথম কারণটা শুনতে পাবে না, কিন্তু দ্বিতীয়টা পাবে। প্রথমটা পাবো না কেন? অনাবশ্যক বলে। আচ্ছা, দ্বিতীয়টা শুনি। আমি বর্মায় যাচ্ছি, হয়তো আর কখনো দেখা হবে না। অন্তত অনেক দিন যে দেখা হবে না
সে নিশ্চয়। যাবার আগে একবার দেখতে এলাম। পিয়ারি কিছু বলার আগে ঠিক এই সময় রতন ঘরে ঢুকে বলল, বাবু, বাবু, আপনার বিছানা তৈরি হয়েছে, আসুন। বাহ, চলো। পিয়ারি, আমার ভারী ঘুম পাচ্ছে। ঘণ্টাখানেক পরে যদি সময় পাও তো একবার নিচে এসো, আমার আরও কথা আছে। বলে রতনের সঙ্গে বার হয়ে গেলাম। পিয়ারির নিজের শোবার ঘরে এনে রতন যখন আমাকে শয্যা দেখিয়ে দিল, তখন বিস্ময়ের আর অবধি রইল না। বললাম, আমার বিছানা নিচের ঘরে না করে এ ঘরে করা হলো কেন? নিচের ঘরে? সেই রকমই তো কথা ছিল। আপনার বিছানা হবে নিচের ঘরে? আপনি কি যে তামাশা করেন না বাবু। বলে হেসে চলে যাচ্ছিল রতন। আমি ডেকে জিজ্ঞাসা করলাম, তোমার মনিপ শোবেন কোথায়? বঙ্কুবাবুর ঘরে তার বিছানা ঠিক করে দিয়েছি। কাছে এসে দেখলাম এ সেই রাজলক্ষ্মীর 1.5 হাত চড়া তক্তাপোষের উপর বিছানা পাতা হয়নি। একটা মস্ত খাটের ওপর মস্ত পুরু গদি পেতে রাজসজ্জা প্রস্তুত হয়েছে। মাথার কাছে একটা ছোট টেবিলের ওপর সেজের মধ্যে বাতি জ্বলছে। একধারে কয়েকখানি বাংলা বই, অন্য ধারে একটা বাটির মধ্যে কতগুলি বেলফুল। টের পেলাম এর কোনোটাই ভৃত্যের হাতে তৈরি হয়নি। যে বড় ভালোবাসে এসব তারই স্বহস্ত প্রস্তুত। উপরের চাদরখানি পর্যন্ত যে রাজলক্ষ্মী নিজের হাতে পেতে রেখে গেছে, এ যেন নিজের অন্তরের ভিতর থেকে অনুভব করলাম। আজ ওই লোকটার সামনে আমার হঠাৎ আগমনে রাজলক্ষ্মী হতবুদ্ধি হয়ে প্রথমে যে ব্যবহারই করুক, আমার নির্বিকার ঔদাসীন্যে মনে মনে সে যে কতখানি শঙ্কিত হয়ে উঠেছিল তা আমার অগোচর ছিল না। কেন যে আমার মধ্যে একটা ঈর্ষার প্রকাশ দেখবার জন্য সে এতক্ষণ ধরে এতভাবে আমাকে আঘাত করছিল তাও আমি বুঝেছিলাম। কিন্তু সমস্ত জেনেও নিজের নিষ্ঠুর রূঢ়তাকেই পৌরুষ জ্ঞান করে তার অভিমানের কোনো মান রাখিনি। তার প্রত্যেক ক্ষুদ্র আঘাতকেই শতগুণ করে ফিরিয়ে দিয়েছি। এই অন্যায় আমার মনের মধ্যে এখন ছুঁচের মতো বিঁধতে লাগলো। বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুমোতে পারলাম না। নিশ্চয় জানতাম একবার সে আসবেই। এখন সেই সময়টুকুর জন্যই উদ্গ্রীব হয়ে রইলাম। ক্লান্তির জন্য হয়তো একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম। সহসা চোখ মেলে দেখলাম পিয়ারি আমার গায়ের উপর একটা হাত রেখে বসেছে। উঠে বসতেই সে বলল, বর্মায় গেলে মানুষ আর ফেরে না, সে খবর জানো? না, তা জানি নে। তবে ফিরতেই হবে এমন তো কারোর মাথার দিব্যি নেই। নেই? তুমি কি পৃথিবীর সকলের মনের কথাই জানো নাকি? কথাটা অতি সামান্য, কিন্তু সংসারের এই একটা ভারী আশ্চর্য যে মানুষের দুর্বলতা কখন কোন ফাঁক দিয়ে যে আত্মপ্রকাশ করে বসে তা কিছুতেই অনুমান করা যায় না। ইতিপূর্বে কত অসংখ্য গুরুতর কারণ ঘটেছে, কিন্তু আমি কোনো দিন নিজেকে ধরা দিইনি। কিন্তু আজ তার মুখের এই অত্যন্ত সোজা কথাটা সহ্য করতে পারলাম না। মুখ দিয়ে সহসা বার হয়ে গেল, সকলের মনের কথা তো জানি না রাজলক্ষ্মী, কিন্তু একজনের জানি, যদি কোনোদিন ফিরে আসি তো শুধু তোমার জন্যই আসব। তোমার মাথার দিব্যি, আমি অবহেলা করব না। পিয়ারি আমার পায়ের উপর একেবারে ভেঙে উপুড় হয়ে পড়ল। আমি ইচ্ছে করেই পা টেনে নিলাম না, কিন্তু মিনিট 10 কেটে গেলেও যখন সে মুখ তুলল না, তখন তার মাথার উপর আমার ডান হাতখানা রাখতেই সে একবার শিউরে কেঁপে উঠল, কিন্তু তেমনি পড়ে রইল। মুখও তুলল না, কথাও বলল না। বললাম, উঠে বসো, এ অবস্থায় কেউ দেখলে সে ভারী আশ্চর্য হয়ে যাবে। কিন্তু পিয়ারি একটা জবাব পর্যন্ত যখন দিল না, তখন জোর করে তুলতে গিয়ে দেখলাম তার নীরব অশ্রুতে সেখানকার সমস্ত চাদরটা একেবারে ভিজে গেছে। টানাটানি করতে সে রুদ্ধস্বরে বলে উঠল, আগে আমার 2-3টে কথার জবাব দাও, তবে আমি উঠব। কি কথা বলো? আগে বলো,
ও লোকটা এখানে থাকাতে তুমি আমাকে কোনো মন্দ মনে করনি? না। কিন্তু আমি যে ভালো নই সে তো তুমি জানো। তবে কেন সন্দেহ হয় না? প্রশ্নটা অত্যন্ত কঠিন। সে যে ভালো নয় তাও জানি, সে যে মন্দ এও ভাবতে পারি না। চুপ করে বসে থাকলাম। হঠাৎ সে চোখ মুছে ধড়মড় করে উঠে বসে বলল, আচ্ছা, জিজ্ঞেস করি তোমাকে, পুরুষ মানুষ যত মন্দই হয়ে যাক, ভালো হতে চাইলে তাকে তো কেউ মানা করে না, কিন্তু আমাদের বেলায় সব পথ বন্ধ কেন? অজ্ঞানে অভাবে পড়ে একদিন যা করেছি, চিরকাল আমাকে তাই করতে হবে কেন? কেন আমাদের তোমরা ভালো হতে দেবে না? আমরা কোনোদিন মানা করিনি, আর করলেও সংসারে ভালো হবার পথ কেউ কারো আটকে রাখতে পারে না। পিয়ারি অনেকক্ষণ পর্যন্ত চুপ করে আমার মুখের দিকে চেয়ে থেকে শেষে ধীরে ধীরে বলল, বেশ, তাহলে তুমিও আটকাতে পারবে না। আমি জবাব দেওয়ার আগেই রতনের কাশির শব্দ দরজার কাছে শুনতে পাওয়া গেল। পিয়ারি ডেকে বলল, কি রে রতন? বলছি, রাত তো অনেক হলো, বাবুর খাবার নিয়ে আসবে না? বামুন ঠাকুর ঢুলে ঢুলে রান্নাঘরেই ঘুমিয়ে পড়েছে। তাই তো, তোদের কারুর যে এখনো খাওয়া হয়নি। চল। বলে পিয়ারি ব্যস্ত এবং লজ্জিত হয়ে উঠে দাঁড়ালো। আমার খাবারটা সে বরাবর নিজের হাতেই নিয়ে আসত। আজও আনবার জন্য দ্রুত পদে চলে গেল। আহার শেষ করে যখন বিছানায় শুয়ে পড়লাম, তখন রাত 1টা বেজে গেছে। পিয়ারি এসে আবার আমার পায়ের কাছে বসল। বলল, তোমার জন্য অনেক রাত একলা জেগে কাটিয়েছি, আজ তোমাকেও জাগিয়ে রাখবো। বলে সম্মতির জন্য অপেক্ষা মাত্র না করে আমার পায়ের বালিশটা টেনে নিয়ে বাঁ হাতটা মাথায় দিয়ে আড় হয়ে পড়ে বলল, আমি অনেক ভেবে দেখলুম, তোমার অত দূর দেশে যাওয়া কিছুতেই হতে পারে না। কি হতে পারে তাহলে? এমনি করে ঘুরে ঘুরে বেড়ানো? তাছাড়া কিসের জন্য বর্মায় যেতে চাচ্ছ শুনি? চাকরি করতে, ঘুরে বেড়াতে নয়। আমার কথা শুনে পিয়ারি উত্তেজনায় সোজা হয়ে উঠে বসল। দেখো, অপরকে যা বলো তা বলো, কিন্তু আমাকে ঠকিও না। আমাকে ঠকালে তোমার ইহকালও নেই, পরকালও নেই, তা জানো? সেটা বিলক্ষণ জানি। এবং কি করতে বলো তুমি? আমার স্বীকারোক্তিতে পিয়ারি খুশি হলো, হাসি মুখে বলল, মেয়ে মানুষে চিরকাল যা বলে থাকে আমিও তাই বলি। একটা বিয়ে করে সংসারী হও, সংসার ধর্ম প্রতিপালন করো। সত্যি খুশি হবে তাতে? আমার প্রশ্ন শুনে মাথা নেড়ে কানের দুল দুলিয়ে সোৎসাহে বলল, নিশ্চয়, 100 বার। এতে আমি সুখী হব না তো সংসারে কে হবে শুনি? তা জানি নে, কিন্তু এ আমার একটা দুর্ভাবনা গেল। বাস্তবিক এই খবরটা দেবার জন্যই আমি এসেছিলাম যে বিয়ে না করে আমার আর উপায় নেই। পিয়ারি আরেকবার তার কানের সোনার ঝুমকো দুলিয়ে মহা আনন্দে বলে উঠল, আমি তো তাহলে কালীঘাটে গিয়ে পুজো দিয়ে আসব, কিন্তু মেয়ে আমি দেখে পছন্দ করব, তা বলে দিচ্ছি। তার আর সময় নেই, পাত্রী স্থির হয়ে গেছে। আমার গম্ভীর কণ্ঠস্বর বোধ করে পিয়ারি লক্ষ্য করল। সহসা তার হাসি মুখে একটা ম্লান ছায়া পড়ল। বলল, বেশ তো, ভালোই তো। স্থির হয়ে গেলে তো পরম সুখের কথা। সুখ দুঃখ জানি না রাজলক্ষ্মী, যা স্থির হয়ে গেছে তাই তোমাকে জানাচ্ছি। যাও, চালাকি করতে হবে না, সব মিছে কথা। একটা কথাও মিথ্যে নয়। এই তো, চিঠি দেখলেই বুঝতে পারবে। বলে জামার পকেট থেকে 2খানা চিঠি বার করলাম। কই দেখি চিঠি। বলে হাত বাড়িয়ে পিয়ারি চিঠি 2খানা হাতে নিতেই তার সমস্ত মুখখানা যেন অন্ধকার হয়ে গেল। হাতের মধ্যে চিঠি 2খানা ধরে রেখেই বলল, পরের চিঠি পড়বার আমার দরকারই বাকি? তা কোথায় স্থির হলো? পড়ে দেখো। আমি পরের চিঠি পড়িনি। বেশ, তাহলে পরের খবর তোমার জেনেও কাজ নেই। আমি জানতেও চাইনি। বলে সে ঝুপ করে আবার শুয়ে পড়ল। চিঠি দুটো কিন্তু তার মুঠোর মধ্যেই রইল। বহুক্ষণ পর্যন্ত সে কোনো কথা বলল না। তারপরে ধীরে ধীরে উঠে গিয়ে দ্বীপের সামনে
মেজের উপর সেই দুখানা চিঠি নিয়ে সে স্থির হয়ে বসল। লেখাগুলো বোধ করি সে 2-3 বার করে পাঠ করল, তারপর উঠে এসে আবার তেমনি করে শুয়ে পড়ল। অনেকক্ষণ পর্যন্ত চুপ করে থেকে বলল, ঘুমুলে? না। এখানে আমি কিছুতেই বিয়ে দেব না। সে মেয়ে ভালো নয়, আমি তাকে ছেলেবেলায় দেখেছি। মার চিঠি পড়লে? হ্যাঁ, কিন্তু খুড়িমার চিঠিতে এমন কিছু লেখা নেই যে তোমাকে তার ঘাড়ে করতে হবে। আর থাক ভালো না থাক ভালো, এ মেয়ে আমি কোনো মতেই ঘরে আনবো না। কিরকম মেয়ে ঘরে আনতে চাও শুনতে পাই কি? সে আমি এখনই কি করে বলবো, বিবেচনা করে দেখতে হবে তো। তোমার পছন্দ আর বিবেচনার উপর নির্ভর করে থাকতে হলে আমাকে আইবুড়ো নাম খণ্ডাতে আরেক জন্ম এগিয়ে যেতে হবে, এতে কুলোবে না। যাক, যথাসময়ে তাই না হয় যাব, আমার তাড়াতাড়ি নেই। কিন্তু এই মেয়েটিকে তুমি উদ্ধার করে দিও, 100-5 টাকা হলেই তা হবে। আমি তার মুখেই শুনে এসেছিলাম। টাকার কথাটা শুনেই পিয়ারি উৎসাহে আরেকবার উঠে বসল, বলল, কালই আমি টাকা পাঠিয়ে দেব, খুড়িমার কথা মিথ্যে হতে দেব না। সত্যি বলছি তোমাকে, এ মেয়ে ভালো নয় বলেই আমার আপত্তি। নইলে নইলে কি? নইলে আবার কি, তোমার উপযুক্ত মেয়ে আমি খুঁজে বার করে তবে কথার উত্তর দেব, এখন নয়। হুম, তুমি মিথ্যে চেষ্টা করো না রাজলক্ষ্মী। আমার উপযুক্ত মেয়ে তুমি কোনোদিন খুঁজে বার করতে পারবে না। আমার এই কথা শুনে সে অনেকক্ষণ চুপ করে বসে থেকে হঠাৎ বলে উঠল, আচ্ছা, সে না হয় নাই পারবো, কিন্তু তুমি বর্মায় যাবে, আমাকে সঙ্গে নেবে? আমার সঙ্গে যেতে তোমার সাহস হবে? সাহস? এ কি একটা শক্ত কথা বলে তুমি মনে করো? আমি যাই করি, কিন্তু তোমার এই সমস্ত বাড়িঘর, জিনিসপত্র, বিষয় আশয়, তার কি হবে? যা ইচ্ছে তাই হোক। তোমাকে চাকরি করবার জন্য যখন এত দূরে যেতে হলো, এত থাকতেও কোনো কাজেই কিছু এলো না, তখন বঙ্কুকে দিয়ে যাব। এ কথার জবাব দিতে পারলাম না। খোলা জানলার বাইরে অন্ধকারে চেয়ে চুপ করে বসে রইলাম। অত দূরে না গেলেই কি নয়? এসব তোমার কি কোনোদিন কোনো কাজেই লাগতে পারে না? না, কোনোদিন নয়। সে আমি জানি, কিন্তু নেবে আমাকে সঙ্গে? বলে আমার পায়ের উপর ধীরে ধীরে আবার তার হাতখানি রাখল। একদিন এই পিয়ারি আমাকে যখন তার বাড়ি থেকে একরকম জোর করেই বিদায় করেছিল, সেদিন তার অসাধারণ ধৈর্য ও মনের জোর দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আজ তারই আবার এত বড় দুর্বলতা, এই করুণ কণ্ঠের সকাতর মিনতি, সমস্ত একসঙ্গে মনে করে আমার বুক ফাটতে লাগলো। কিন্তু কিছুতেই স্বীকার করতে পারলাম না। বললাম, তোমাকে সঙ্গে নিতে পারি নে বটে, কিন্তু যখনই ডাকবে তখনই ফিরে আসব। যেখানেই থাকি চিরদিন আমি তোমারই থাকবো রাজলক্ষ্মী। এই পাপিষ্ঠার হয়ে তুমি চিরদিন থাকবে? হ্যাঁ, চিরদিন থাকব। তাহলে তো তোমার কোনোদিন বিয়েও হবে না, বলো? না, তার কারণ তোমার অমতে তোমাকে দুঃখ দিয়ে এ কাজে আমার কোনোদিন প্রবৃত্তি হবে না। পিয়ারি অপলক চোখে কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে রইল। তারপরে তার 2 চোখ অশ্রুজলে পরিপূর্ণ হয়ে বড় বড় ফোঁটা গাল বেয়ে টপ টপ করে ঝরে পড়তে লাগল। চোখ মুছে গাঢ় স্বরে বলল, এই হতভাগিনীর জন্য তুমি সমস্ত জীবন সন্ন্যাসী হয়ে থাকবে? তা আমি থাকব। তোমার কাছে যে জিনিস আমি পেয়েছি তার বদলে সন্ন্যাসী হয়ে থাকাটা আমার লোকসান নয়। যেখানেই থাকি না কেন, আমার এই কথাটা তুমি কোনোদিন অবিশ্বাস করো না। পলকের জন্য 2 জনের চোখাচোখি হলো এবং পরক্ষণেই সে বালিশের ওপর মুখ মুছে উপুড় হয়ে পড়ল। শুধু উচ্ছ্বসিত ক্রন্দনের আবেগে তার সমস্ত শরীরটা কেঁপে কেঁপে ফুলে ফুলে উঠতে লাগল। মুখ তুলে চাইলাম,
সমস্ত বাড়িটা গভীর ঘুমে আচ্ছন্ন। কোথাও কেউ জেগে নেই। একবার শুধু মনে হলো জানালার বাইরে অন্ধকার রাত তার কত উৎসবের প্রিয় সহচরী পিয়ারি বাইজির বুক ফাটা অভিনয় আজ যেন নিঃশব্দে চোখ মেলে বড় পরিতৃপ্তির সঙ্গে দেখছে। এক একটা কথা দেখেছি সারা জীবনে ভুলতে পারা যায় না। যখনই মনে পড়ে তার শব্দগুলো পর্যন্ত যেন কানের মধ্যে বেজে ওঠে। পিয়ারির শেষ কথাগুলো তেমনই আজও আমি তার রেশ শুনতে পাই। সে যে স্বভাবতই কত বড় সংযমী সে পরিচয় ছেলেবেলাতেই সে বহুবার দিয়েছে। তার উপর এতদিনের এই এত বড় সাংসারিক শিক্ষা গতবারে বিদায়ের ক্ষণটিতে কোনো মতে পালিয়ে সে আত্মরক্ষা করেছিল, কিন্তু এবার কিছুতেই আর নিজেকে সামলাতে পারল না। চাকর বাকরদের সামনে কেঁদে ফেলল, রুদ্ধ কণ্ঠে বলে ফেলল, দেখো, আমি অবোধ নয়, আমার পাপের গুরুদণ্ড আমাকে ভুগতে হবে জানি, কিন্তু তবু বলছি আমাদের সমাজ বড় নিষ্ঠুর, বড় নির্দয়। একেও এর শাস্তি একদিন পেতে হবে। ভগবান এর সাজা দেবেনই দেবেন। সমাজের উপর কেন সে যে এত বড় অভিশাপ দিল তা সেই জানে, আর তার অন্তর্যামী জানেন। আমিও যে না জানি তা নয়, কিন্তু নির্বাক হয়ে রইলাম। বুড়ো দারোয়ান গাড়ির কপাট খুলে দিয়ে আমার মুখের দিকে চাইল। পা বাড়াবার উদ্যোগ করছি। পিয়ারি চোখের জলের ভিতর দিয়ে আমার মুখের দিকে চেয়ে একটু হাসল, বলল, কোথায় যাচ্ছ? আর হয়তো দেখা হবে না। একটা ভিক্ষা দেবে? দেব। ভগবান না করুন, কিন্তু তোমার জীবনযাত্রার যে ধরন তাতে। আচ্ছা, যেখানেই থাকো সে সময় একটা খবর দেবে, লজ্জা করবে না? না, লজ্জা করব না, খবর দেব বলে ধীরে ধীরে গাড়িতে গিয়ে উঠলাম। পিয়ারি পিছনে পিছনে এসে আজ তার অঞ্চল প্রান্তে আমার পায়ের ধুলো নিল। ওগো, শুনছ? মুখ তুলে দেখলাম সে তার ওষ্ঠাধারের কাঁপুনিটা প্রাণপণে দমন করে কথা বলার চেষ্টা করছে। দুজনের দৃষ্টি এক হওয়া মাত্রই তার চোখের জল আবার ঝরঝর করে ঝরে পড়ল। অস্ফুট অবরুদ্ধ স্বরে চুপি চুপি বলল, নাই গেলে অত দূরে, থাকবে, যেও না। নিঃশব্দে চোখ ফিরিয়ে নিলাম। গাড়োয়ান গাড়ি ছেড়ে দিল। চাবুক ও চারখানা চাকার সম্মিলিত সপাসপ ও ঘড় ঘড় শব্দে অপরাহ্ন বেলা মুখরিত হয়ে উঠল। কিন্তু সমস্ত চাপা দিয়ে একটা ধরা গলার চাপা কান্নাই শুধু আমার কানে বাজতে লাগলো। নাই গেলে অত দূরে, থাকবে, যেও না। রাজলক্ষ্যের সব অনুনয় উপেক্ষা করে শ্রীকান্ত আবার নতুন গন্তব্যের দিকে যাত্রা করল। এবার অন্য দেশ, সেখানের মানুষ অন্যরকম, জীবনযাত্রা অন্যরকম। সেসব জেনেও শ্রীকান্ত বর্মা মুলুকে পাড়ি দিতে চায়, কিন্তু চাইলেই কি অত সহজে সে দেশে যাওয়া যায়? সমুদ্র যাত্রা করতে হবে। কেমন হবে সে যাত্রাপথ? সেখানে আবার নতুন কোন অভিজ্ঞতা অপেক্ষা করে আছে শ্রীকান্তর জন্য? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব ৭। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য।
বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। বড় শ্রীকান্ত প্রসূন দাস, রাজলক্ষ্মী অমৃতা রয়, রতন সুদীপ্ত ঘোষ, মা গার্গীহর চট্টোপাধ্যায়, বাবু ভিকি দাস এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।